আচ্ছা, চলুন সরাসরি আজকের এই বিস্তারিত বিশ্লেষণে ঢুকে পড়া যাক। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস বা CEN 01-2026, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা ALP নিয়োগের এই মেগা বিজ্ঞপ্তিটিকে আজ আমরা একেবারে ধাপে ধাপে ডিকোড করব। এটা কিন্তু সাধারণ কোনো চাকরির খবর নয়, বরং ভারতীয় রেলওয়ের মতো এত বড় একটা নেটওয়ার্কে কেরিয়ার গড়ার এক বিশাল সুযোগ। সংখ্যাটার দিকে একবার নজর দেওয়া যাক। 11,127 শূন্যপদের এই বিশাল সংখ্যাটাই প্রমাণ করে যে এই নিয়োগ প্রক্রিয়াটি কতটা ব্যাপক। এতগুলো পদ একসঙ্গে পূরণ করা হচ্ছে, মানে প্রার্থীদের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ। আর এই সুযোগটা কিন্তু দেশের কোনো একটা নির্দিষ্ট প্রান্তে আটকে নেই। আহমেদাবাদ থেকে শুরু করে একেবারে তিরুবনন্তপুরম পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRBর অসংখ্য জোনে এই শূন্যপদগুলো ছড়িয়ে আছে। পুরো দেশ জুড়ে এই বিশাল নিয়োগযোগ্য চলবে। তো এই ৩০ পৃষ্ঠার লম্বা আর জটিল বিজ্ঞপ্তিটা সহজে বোঝার জন্য আজকের আলোচনাকে আমরা ৫টি ধাপে ভাগ করেছি। ১. ALP সুযোগ। ২. যোগ্যতার কঠোর নিয়ম। ৩. আবেদন প্রক্রিয়ার মাইন্ডফিল্ড। ৪. পরীক্ষার কঠিন ধাপসমূহ এবং ৫. চূড়ান্ত বাছাই পর্ব। চলুন একে একে সব কভার করা যাক। প্রথম বিভাগ, ALPর সুযোগ, ভূমিকা এবং গুরুত্বপূর্ণ তারিখ। 7th পে কমিশনের লেভেল 2 অনুযায়ী এই পদের প্রারম্ভিক বেতন শুরু হচ্ছে ১৯,৯০০ টাকা থেকে। এটা ভবিষ্যতের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের জন্য দারুণ একটা ভিত্তি। তবে এখানে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সময়সীমার ব্যাপারে। 15ই মে থেকে আবেদন শুরু আর শেষ হচ্ছে একেবারে 14ই জুন। মনে রাখা দরকার, 17 থেকে 26শে জুনের মডিফিকেশন উইন্ডোতে কিছু ভুল সংশোধনের সুযোগ মিললেও নির্বাচিত RRB জোন এবং অ্যাকাউন্ট তৈরির সময় দেওয়া প্রাথমিক তথ্যগুলো কিন্তু কোনোভাবেই আর পাল্টানো যাবে না। একদম স্ট্রিক্ট রুল। দ্বিতীয় বিভাগ, যোগ্যতার নিয়ম, শিক্ষা ও চিকিৎসা। এই মানদণ্ডগুলো কিন্তু ভীষণ কড়া। এগুলো ঠিকঠাক না বুঝলে পরীক্ষা দেওয়ার আগেই, মানে একেবারে শুরুতেই, অনেক প্রার্থী বাদ পড়ে যেতে পারেন। শিক্ষাগত যোগ্যতার বেজলাইন হল ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস, আর এর সাথে নির্দিষ্ট ট্রেডে ITI বা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ থাকাটা একেবারে মাস্ট। বিকল্প হিসেবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকলেও চলবে। তবে হ্যাঁ, যারা এখনও চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখের আগেই সমস্ত যোগ্যতা হাতে থাকতে হবে। এবার আসা যাক মেডিকেল ফিটনেসের কথায়। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে চাইলে সবার মনে সম্ভবত একটাই বড় প্রশ্ন ঘোরে, চোখের লেসিক বা ওই জাতীয় কোনো সার্জারি কি এখানে অ্যালাউড? এর উত্তর হলো একেবারেই না। লেসিক সার্জারি করা থাকলে প্রার্থী সরাসরি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, কারণ এই পদের জন্য একেবারে কড়া A1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। অর্থাৎ চশমা ছাড়াই দূরের দৃষ্টি 6/6 হতে হবে। এমনকি আবেদন করার সময় একজন চক্ষু বিশেষজ্ঞের সাইন করা ঘোষণাপত্র জমা দেওয়াটাও বাধ্যতামূলক। তৃতীয় বিভাগ, আবেদন প্রক্রিয়ার মাইনফিল্ড, বাতিল এড়ানোর উপায়। অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা মাইনফিল্ড। সামান্য একটা ছোট্ট ভুলেই পুরো ফর্মটা সাথে সাথে বাতিল হয়ে যেতে পারে। যেমন ধরুন, একাধিক RRBতে আবেদন করা, সিগনেচারে ব্লক বা ক্যাপিটাল লেটার ব্যবহার করা, কালো কালি ছাড়া অন্য রঙের কালিতে সাইন করা, বা ডিজিলকার ও আধারের মাধ্যমে অথেন্টিকেশনে ফিল করা। এই ভুলগুলো করলে আবেদন সরাসরি বাতিল। তাই এই ধাপে 100% নিখুঁত থাকা ছাড়া কোনো উপায় নেই। আর একটা বড় আপডেট হলো নতুন লাইভ ফটো প্রযুক্তির ব্যবহার। এর মানে আগে থেকে স্টুডিওতে তোলা কোনো পাসপোর্ট সাইজ ছবি আপলোড করলে চলবে না। ওয়েবক্যাম বা মোবাইলের মাধ্যমে একেবারে লাইভ ছবি তুলতে হবে। আর ছবি তোলার সময়ে চশমা বা টুপি পরা যাবে না, সাদা রঙের পোশাকও এড়িয়ে চলতে হবে। মুখটা একদম মাঝখানে রেখে স্বাভাবিক এক্সপ্রেশনে ছবি তুলতে হবে। ফিয়ের দিকটা দেখলে সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য আবেদনের ফি 500 টাকা, আর সংরক্ষিত বা নারী প্রার্থীদের জন্য 250 টাকা। তবে মজার ব্যাপারটা কি জানেন? যারা প্রথম ধাপে পরীক্ষায় বসবেন তাদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিয়ের একটা বড় অংশ বা পুরো টাকাটাই সরাসরি রিফান্ড করে দেওয়া হবে। চতুর্থ বিভাগ, পরীক্ষার ধাপ, সাফল্যের 5টি পর্যায়। চলুন দেখি চাকরিটা পাকা করতে হলে প্রার্থীদের ঠিক কি কি বাধা পার হতে হবে। আপাতদৃষ্টিতে অত্যন্ত কঠিন মনে হলেও
পুরো প্রসেসটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। CBT-1 স্ক্রিনিং থেকে শুরু করে CBT-2 অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবশেষে মেডিকেল এক্সামিনেশন, এই 5টি ধাপে পুরো বাছাই প্রক্রিয়াটা কমপ্লিট হবে। CBT-1 আর CBT-2 এর পার্থক্যটা এখানে পরিষ্কার। CBT-1 হলো মূলত একটা এন্ট্রি গেট বা স্ক্রিনিং টেস্ট, যেখানে 60 মিনিটে 75টা প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আসল খেলাটা শুরু হবে CBT-2তে, যেটা অনেক বেশি ডিটেইলড, আর এটাই মেধা নির্ধারণ করবে। মনে রাখতে হবে, দুটো পরীক্ষাতেই কিন্তু প্রতি ভুল উত্তরের জন্য 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। CBT-2 এর ক্ষেত্রে প্রার্থীদের একটা দারুণ ব্যালেন্স মেনটেন করতে হবে। মেরিট লিস্টে জায়গা করে নেওয়ার জন্য পার্ট এতে যেমন অনেক বেশি স্কোর করতে হবে, ঠিক তেমনি পার্ট বিতে নিজের নির্দিষ্ট টেকনিক্যাল ট্রেডেও পাশ করাটা মাস্ট। আর এই পার্ট বি এর নিয়মটা খুব কড়া। প্রার্থীর ক্যাটাগরি যাই হোক না কেন, এখানে বাধ্যতামূলকভাবে ন্যূনতম 35% নম্বর পেতেই হবে। যদি কেউ এই নম্বর তুলতে না পারে, তাহলে পার্ট এতে সে যতই ভালো স্কোর করুক না কেন, সবটাই বৃথা যাবে। এরপর আসে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা CBAT। এখানে মূলত প্রার্থীদের মানসিক আর মনস্তাত্ত্বিক ফিটনেস চেক করা হয়। মোট 0 পদের 8 গুণ প্রার্থীকে এই ধাপের জন্য ডাকা হবে। সবচেয়ে স্বস্তির খবর হল, এই রাউন্ডে কোনো নেগেটিভ মার্কিং নেই। পঞ্চম এবং শেষ বিভাগ, চূড়ান্ত বাছাই, ডিভি এবং মেডিকেল। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে প্রার্থীদের ডকুমেন্টস এবং শারীরিক সক্ষমতা সশরীরে চেক করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি রাউন্ডে সমস্ত অরিজিনাল সার্টিফিকেট দেখাতে হবে। কেউ যদি আগে থেকেই চাকরি করেন, তাহলে NOC বা নো অবজেকশন সার্টিফিকেট আনাটা বাধ্যতামূলক। আর সবচেয়ে জরুরি কথা, এই ধাপে কোনো কাগজপত্রে ঘাটতি থাকলে এক্সট্রা কোনো সময় কিন্তু দেওয়া হবে না। সবশেষে হলো ফাইনাল মেডিকেল এক্সামিনেশন। ফর্ম ফিল আপের সময় চোখের বা স্বাস্থ্যের যে ডিক্লারেশনগুলো দেওয়া হয়েছিল, রেলওয়ে মেডিকেল বোর্ড এখানে সেগুলোই একদম কড়াভাবে টেস্ট করবে। আর দুর্ভাগ্যবশত কেউ যদি এখানে মেডিকেলে আনফিট হন, তবে তাকে অন্য কোনো বিকল্প চাকরির সুযোগ দেওয়া হবে না। বিশ্বের অন্যতম বৃহত্তম একটা রেলওয়ে নেটওয়ার্কে নিজের জায়গা পাকা করার এই জার্নিটা কিন্তু বেশ লম্বা আর চ্যালেঞ্জিং। একদিকে 11,000-এরও বেশি শূন্যপদ, আর অন্যদিকে আবেদনের ক্ষেত্রে 0 এরর বা শূন্য ভুলের নীতি। এতগুলো কঠিন ধাপ পেরিয়ে সাফল্যের মুখ দেখতে প্রার্থীরা কি আসলেই প্রস্তুত? আজকের এই আলোচনাটি আশা করি সেই প্রস্তুতির জন্য একটা একদম সলিড গাইডলাইন হিসেবে কাজ করবে।